প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আমি তোমাদের টেক্সট নিয়ে আলোচনা করছি। অর্থাৎ তোমাদের ভুবনেশ্বর স্যার বাংলা ব্যাকরণ নিয়ে আলোচনা করছে, আমি তোমাদের টেক্সটটা নিয়ে আলোচনা করছি। তো টেক্সটের প্রথম যে অধ্যায়টা পাচ্ছি আমরা, সেই অধ্যায়ের নাম হচ্ছে দুটি গানের জন্মকথা। বুঝলে তো, দুটি গানের জন্মকথা। তো এখানে গল্প সাহিত্যিকের নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এই দুটি গান আসলে কবিতা। আর এখানে সে কবিতা সম্পর্কে গান দুটো কিভাবে উদ্ভূত হয়েছে গল্প ছলে লেখা রয়েছে। তো এই দুটি গানের জন্মকথা, এই গান দুটি কি কি? একটি গান হচ্ছে এখানে জনগণ মন অধিনায়ক জয় হে, আর অপরটি হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। গান দুটি রচয়িতাকে? গান দুটি রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আর এই গান দুটি দুই দেশের জাতীয় সঙ্গীত হিসেবে মর্যাদা পেয়েছে। ভারত এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে এই গান দুটি স্বীকৃতি পেয়েছে বা মর্যাদা পেয়েছে। তো এই গান দুটি কিভাবে জন্ম হলো তারই কথা আমরা আজকে পড়ব। কিভাবে এই গান দুটো নিয়ে কীভাবে জন্ম হলো, এখানে সৃষ্টির প্রথম, এখানে যখন গান দুটি নিয়ে কত কী কী বিতর্ক হয়েছিল, সেই সমস্ত বিষয়গুলো আজকে আমরা এই গান দুটোর মধ্যে দেখে নেব। দেখো এখানে প্রথম গানটি কি পেলাম আমরা? প্রথম গানটি পেলাম আমরা এখানে জনগণ মন অধিনায়ক জয় হে। আর দ্বিতীয় গানটি কি বললাম? দ্বিতীয় গানটি পেলাম আমরা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। গান দুটির রচয়িতা কি বললাম? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বিশ্বকবি বলা হয়, অর্থাৎ সাহিত্যের জগতে রবীন্দ্রনাথ ঠাকুরকে কেউ এখানে ছাপিয়ে যেতে পারেননি। রবীন্দ্রনাথকে এখানে পার হয়ে বা রবীন্দ্রনাথের ঊর্ধ্বে কেউ যেতে পারেননি। তাই এখানে রবীন্দ্রনাথ এখানে বিশ্বকবি, অর্থাৎ সাহিত্যের জগতে সে প্রসিদ্ধি অর্জন করেছিল। নাটক, কবিতা, ছোট গল্প, এক কথায় কথা সাহিত্য, গান, সকলের জগতে এখানে সকল বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুর প্রসিদ্ধি অর্জন করেছে। তারই একটি জ্বলন্ত উদাহরণ পাচ্ছি আমরা আমাদের এই দুই দেশের জাতীয় সঙ্গীত, অর্থাৎ জনগণ মন অধিনায়ক জয় হে আর আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তো প্রথম যেটা পড়ছি আমরা কি দেখো? জনগণ মন অধিনায়ক জয় হে, এই গানটি নিয়ে আমরা আলোচনা করছি। তো দেখো, জনগণ মন অধিনায়ক জয় হে রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানটি, দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানটি তো প্রথম গানটি দেখছি, দেখো জনগণ মন অধিনায়ক জয় হে গানটি দেখো প্রথম 64 পাতা বের করো। প্রথম গাওয়া হয় 28শে ডিসেম্বর 1911 খ্রিস্টাব্দে। কোথায়? কলকাতায়। জনগণ মন অধিনায়ক জয় হে গানটি প্রথম গাওয়া হয় 28শে ডিসেম্বর 1911 খ্রিস্টাব্দে। কোথায়? কলকাতায়। দেখো গানটির পাণ্ডুলিপি পাওয়া যায়নি। পাণ্ডুলিপি কাকে বলা হয়? যেই কাগজে করে প্রথম গানটি লেখা হয়, এখানে লেখনী সেই চিত্রিত এখানে পাতা, অর্থাৎ যেই পাতাতে করে তুমি গানটি লেখা হলো। অর্থাৎ ধরো কি যে তুমি একটি কবিতা লিখলে, সেই কবিতাটি প্রকাশ এখানে ছাপাতে দেবে তুমি, তো ছাপাতে দিতে গিয়ে যেই পাতায় করে লিখে নিয়ে গেলে সেটা হচ্ছে পাণ্ডুলিপি। তো গানটির পাণ্ডুলিপি প্রথম পাওয়া যায়নি, মানে গানটি যেই পাণ্ডুলিপিতে লেখা হয়েছিল, যেই পাতায় লেখা হয়েছিল, সেই পাণ্ডুলিপিটার কিন্তু উদ্ধার করা যায়নি। কোন গানটি? জনগণ মন অধিনায়কেও জয় হে, রবীন্দ্রনাথের এই গানটি। তাই কবে ও কোথায় রচিত তাও জানা যায় না। কবে ও কোথায় গানটি রচিত হয়েছে সেটাও জানা যায় না। ভারতের জাতীয় কংগ্রেসের 26তম বার্ষিক অধিবেশনে, বুঝতে পারছো? 26তম বার্ষিক অধিবেশনে 26তম ভারতের জাতীয় কংগ্রেস কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1885 খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় অ্যালান অক্টাভিয়ান হিউমের নেতৃত্বে, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের এখানে বাড়িতে। তো দেখো এখানে ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার 26তম বার্ষিক অধিবেশনে, দেখো 26তম বার্ষিক অধিবেশনে দিনটা ছিল 26 থেকে 28শে ডিসেম্বর। দেখো 28শে ডিসেম্বর 1911 খ্রিস্টাব্দে, 1911 খ্রিস্টাব্দে 26 থেকে 28শে ডিসেম্বর এখানে কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল। কি অনুষ্ঠিত হয়েছিল? 26তম অধিবেশন। 26তম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? জাতীয় কংগ্রেসের 26তম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এখানে কলকাতায়। কত তারিখে? 26 থেকে দেখো 28শে ডিসেম্বর তারিখে 1911 খ্রিস্টাব্দে।
সেখানে গানটি প্রথম জনসমক্ষে গাওয়া হয় সমবেত কণ্ঠে। আজকে যে আমরা জাতীয় সঙ্গীত হিসেবে জনগণ মন অধিনায়ক জয় হে গানটি গাইছি, এই গানটি প্রথম কোথায় গাওয়া হয়? তখন তোমরা লিখছো কি, জাতীয় কংগ্রেসের 26তম অধিবেশনে, অর্থাৎ 1911 খ্রিস্টাব্দের 26 থেকে 28শে ডিসেম্বর এই গানটি সমবেত কণ্ঠে প্রথম জনসম্মুখে গাওয়া হয়। একত্রিত সমবেত কণ্ঠ কাকে বলা হয়? একত্রিত হয়ে, একত্রিত সবাই মিলে একসাথে এখানে সমক্ষে প্রথম জনগণ মন অধিনায়ক জয় হে গানটি গাওয়া হয়। দেখো এখানে এখানে 27শে ডিসেম্বর, তাহলে এখানে 26তম অধিবেশন এখানে কত তারিখের মধ্যে হয়েছিল? 26, 27, 28 এই তিনটি তারিখ। 1911 খ্রিস্টাব্দের 26, 27, 28 এই তিনটি তারিখে জাতীয় কংগ্রেসের 26তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। আর 27 তারিখে এখানে 1911 খ্রিস্টাব্দের 27 তারিখে সমবেত কণ্ঠে জনগণ মন অধিনায়ক জয় হে গানটি প্রথম গাওয়া হয়। তাহলে যদি তোমাদের কোশ্চিন পড়ে কি যে জনগণ মন অধিনায়ক এখানে এখানে জয় হে গানটি প্রথম কখন গাওয়া হয়, তখন তোমরা লিখছো কি জাতীয় কংগ্রেসের 26তম অধিবেশনে প্রথম গাওয়া হয়। যদি তারিখটা বলে দিল তাহলে হচ্ছে কি যে 27শে ডিসেম্বর। আর 26তম অধিবেশন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলেছিল? 26 থেকে 28 তারিখ, অর্থাৎ 3 দিন চলেছিল। কত খ্রিস্টাব্দে? 1911 খ্রিস্টাব্দে। কোথায় জাতীয় কংগ্রেসের 26তম অধিবেশন বসেছিল? কলকাতায়। দেখো গানের রিহার্সাল হয়েছিল, দেখো ডক্টর নীলরতন সরকারের হ্যারিসন রোডের বাড়িতে। আন্ডারলাইন করো, জনগণ মন অধিনায়ক জয় হে গানটির রিহার্সাল কোথায় হয়েছিল? অনুশীলন। রিহার্সাল শব্দের অর্থ অনুশীলন। ধরো তোমরা কোনো নাটক করবে, নাচ করবে, তো তার একটা অনুশীলনের দরকার। তো এই গানটির অনুশীলন হয়েছিল প্রথম কোথায়? ডক্টর নীলরতন সরকারের হ্যারিসন রোডের বাড়িতে। আন্ডারলাইন করো। কোশ্চেন আসবে, জনগণ মন অধিনায়ক জয় হে গানটির রিহার্সাল কোথায় হয়েছিল? তখন তোমাদের অ্যান্সার কি লিখতে হচ্ছে? কলকাতার ডক্টর নীলরতন সরকারের হ্যারিসন রোডের বাড়িতে। লোকটার নাম হচ্ছে নীলরতন সরকার আর জায়গাটার নাম হচ্ছে হ্যারিসন রোড। কলকাতার একটা জায়গা হ্যারিসন রোড, এই নীলরতন সরকারের বাড়িতে, জায়গা হচ্ছে হ্যারিসন রোড। এখানেই গানটি রিহার্সাল হয়েছিল, অর্থাৎ অনুশীলন হয়েছিল। নেতৃত্ব দিয়েছিলেন দেখো দীনেন্দ্রনাথ ঠাকুর। নীলরতন এই গানটিতে রিহার্সালে নেতৃত্ব দিয়েছিলেন। নীলরতন সরকারের বাড়িতে গানটি অনুশীলন হচ্ছে, কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন, মানে গানটিকে ছেলে মেয়েদের সকলকে শেখাচ্ছিলেন বা নেতৃত্ব দিয়েছিলেন, পরিচালনা করছিলেন কে? দীনেন্দ্রনাথ ঠাকুর। কোশ্চেন আসবে, নীলরতন সরকারের বাড়িতে যে জনগণ মন অধিনায়ক জয় হে গানটি রিহার্সাল হচ্ছিল, সেই গানটির এখানে গানটিতে নেতৃত্ব দিয়েছিলেন কে? সেই রিহার্সালে নেতৃত্ব দিয়েছিলেন কে? তাহলে অ্যান্সার কী হচ্ছে আমাদের? অ্যান্সার হচ্ছে দীনেন্দ্রনাথ ঠাকুর। পরের দিন দ্য বেঙ্গলি পত্রিকা গানটির ইংরেজি অনুবাদ সহ সংবাদটি পরিবেশন করে। তাহলে 27শে ডিসেম্বর যেহেতু গানটি সমবেত কণ্ঠে গাওয়া হলো, গানটি এত জনপ্রিয় হয়ে গেল, সকলকে মুগ্ধ করে দিল, তাই সেই পরের দিনই, তাহলে পরের দিন কত তারিখ হচ্ছে? 28শে ডিসেম্বর। কিন্তু 28শে ডিসেম্বর দ্য বেঙ্গলি পত্রিকা দ্য বেঙ্গলি পত্রিকা এই গানটির ইংরেজি অনুবাদ সহ, মানে ইংরেজি আর বাংলা দুটোই, ইংরেজি অনুবাদ সহ গানটি দেখো এখানে সংবাদপত্রে পরিবেশন করে। সেই দিন খবরের কাগজে ছাপা হয়ে গেল। জনগণ মন অধিনায়ক জয় হে গানটি কোন পত্রিকায় প্রকাশ হয়েছিল? দ্য বেঙ্গলি পত্রিকায় প্রকাশ হয়েছিল। ইংরেজি অনুবাদ সহ দ্য বেঙ্গলি পত্রিকায় গানটি প্রকাশ পেয়েছিল। তত্ত্ববোধিনী পত্রিকায় প্রথম প্রকাশিত গানটির পরিচয় দেওয়া হয় ব্রহ্মসঙ্গীত। মানে এখানে দ্য বেঙ্গলি পত্রিকায় গানটি ইংরেজি অনুবাদ সহ প্রকাশ পেল। এখানে সংবাদটি পরিবেশন হলো, শুধু সংবাদটি পরিবেশন হয়েছিল। পরবর্তীতে তত্ত্ববোধিনী পত্রিকা, দেবেন্দ্রনাথ ঠাকুরের লেখা তত্ত্ববোধিনী পত্রিকা, এখানে মাঘ 1318 বঙ্গাব্দ, এটা খ্রিস্টাব্দ নয়, বঙ্গাব্দ 1318 বঙ্গাব্দে কী হচ্ছে দেখো, গানটি প্রথম প্রকাশিত গানটির পরিচয় দেওয়া হয় ব্রহ্মসঙ্গীত। যখন জনগণ মন অধিনায়ক জয় হে গানটি তত্ত্ববোধিনী পত্রিকায় প্রকাশ পেল, তখন গানটির নাম ছিল ব্রহ্মসঙ্গীত। তখন কিন্তু জনগণ মন অধিনায়ক জয় হে ছিল না, গানটির নাম কী নাম ছিল? ব্রহ্মসঙ্গীত। এবং
এক বছরের দেখো এবং এবছরের মাঘোৎসবে গানটি ব্রহ্মগীত বলে গীত হতো। এবছরের মাঘোৎসব ব্রাহ্ম ধর্মের এক অনুষ্ঠান। যদি বলে মাঘোৎসব বলতে কি বোঝো, তখন অ্যান্সার কি হচ্ছে ব্রাহ্ম ধর্মের এক এখানে বাৎসরিক উৎসব। ব্রাহ্ম ধর্মের এক বাৎসরিক উৎসব, এই উৎসবকে বলা হয় মাঘোৎসব। এই মাঘোৎসবে গানটি গাওয়া হতো, গীত হতো বা গাওয়া হতো। এক কথায় সেই সময় এই গানটি একদম জনপ্রিয় হয়ে গিয়েছিল মানুষের কাছে কাছে। কোশ্চেন আসলো কি যে এখানে তত্ত্ববোধিনী পত্রিকায় গানটি কি নামে প্রকাশিত হয়েছিল, তাহলে ব্রহ্মসঙ্গীত। আর সেই ব্রাহ্মণদের বাৎসরিক উৎসবে গানটি গাওয়া হতো। গানটিকে ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণের প্রস্তাব উত্থাপিত হলে রবীন্দ্রনাথের বিরোধীগণ প্রচার করেন গানটি সম্রাট পঞ্চম জর্জের ভারতে আগমনকে উপলক্ষ করে রচিত। পরবর্তীতে গানটি যখন জনপ্রিয় হয়ে গেল, প্রসিদ্ধ হয়ে গেল, আর ভারত যখন স্বাধীনতা লাভ করলো তখন এই প্রসিদ্ধি গান অর্থাৎ জনগণ মন অধিনায়ক জয় হে গানটি ভারতের জাতীয় সঙ্গীতের মর্যাদা অনেকে দিতে চাইলো। কিন্তু যে সমস্ত রবীন্দ্র বিরোধী লোক, রবীন্দ্রনাথকে যারা পছন্দ করতেন না, তারা হিংসায় জ্বলে যাচ্ছিল। তাই তারা একটা যুক্তি বের করলো সমালোচনা করে, গানটি ভারতের উন্নতির জন্য বা বঙ্গদেশের উন্নতির জন্য গাওয়া নয়। গানটি যে ভারতে সম্রাট পঞ্চম জর্জ যে আসছিল ইংল্যান্ড থেকে পঞ্চম জর্জ যে ভারতে আসছিল তার আগমনকে উপলক্ষ করে রচিত। তাই একজন ইংল্যান্ডবাসীকে আগমন করে রচিত গান কখনোই ভারতের জাতীয় সঙ্গীত হতে পারে না। তাই রবীন্দ্র বিরোধীরা এখানে বিরোধিতা করতে শুরু করলো, অসম্ভব, এই জনগণ মন অধিনায়ক জয় হে গানটি কখনোই ভারতের জাতীয় সঙ্গীত হতে পারে না। কারা বলল? যারা রবীন্দ্র বিরোধী, রবীন্দ্রনাথের যারা সমালোচনা করে, রবীন্দ্রনাথের ছোট ছোট ভুলগুলো যারা ফুটিয়ে তোলার চেষ্টা করে, এখানে সমালোচনা করে তার ত্রুটিগুলো যারা খোঁজে, তারা এটা কিন্তু গ্রহণ করতে রাজি হলো না। কোনটা? এই যে জনগণ মন অধিনায়ক জয় হে গানটি ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেওয়ার। তার একটা যুক্তি দেখালো কি যে গানটি এখানে পঞ্চম জর্জের আগমনকে কেন্দ্র করে লেখা, তাই এই গান কখনো জাতীয় সঙ্গীত হবে না। বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র পুলিন বিহারী সেন গানটি রচনার উপলক্ষ জানতে চেয়ে রবীন্দ্রনাথকে চিঠি লিখলে তিনি তাকে লিখেছিলেন 1937 খ্রিস্টাব্দে 20 নভেম্বর। কি লিখে রবীন্দ্রনাথের সেই গানটি নিয়ে যখন চারিদিকে সমালোচনায় মুখর হয়েছে মানুষ, কেউ জাতীয় সঙ্গীতের মর্যাদা দিতে চাইছে না বেশিরভাগ রবীন্দ্র বিরোধী লোকেরা, তখন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, নাম হচ্ছে তার পুলিন বিহারী সেন। ভারতীর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রের নাম কি? পুলিন বিহারী সেন। কাকে চিঠি লিখছে? রবীন্দ্রনাথ ঠাকুরকে চিঠি লিখছে। পুলিন বিহারী সেন গানটি রচনা উপলক্ষ জানতে চেয়ে রবীন্দ্রনাথকে চিঠি লিখলে, মানে পুলিন বিহারী সেন রবীন্দ্রনাথকে চিঠি লিখছে গানটি রচনার কারণ উপলক্ষ চিঠি লিখলে, রবীন্দ্রনাথ পাল্টা চিঠি লিখছে পুলিন বিহারী সেনকে। চিঠি লিখলে তিনি তাকে লিখেছিলেন 1937 খ্রিস্টাব্দে 20 নভেম্বর। পাল্টা চিঠি লিখছে রবীন্দ্রনাথ ঠাকুর কাকে? পুলিন বিহারী সেনকে। পুলিন বিহারী সেন গানটির এখানে গাওয়ার উপলক্ষ জানতে চাইলে রবীন্দ্রনাথ ঠাকুর পাল্টা চিঠি লিখছে পুলিন বিহারী সেনকে 1937 খ্রিস্টাব্দের 20 নভেম্বর। কি লিখছে রবীন্দ্রনাথ ঠাকুর পুলিন বিহারী সেনকে? লিখছে, সে বৎসর ভারত সম্রাটের আগমনের আয়োজন চলছিল। ভারত সম্রাটটিকে পঞ্চম জর্জ। যে বছর আমি গানটি রচনা করছি সে বছরই ভারত সম্রাটের অর্থাৎ পঞ্চম জর্জের ভারতে আগমনের আয়োজন চলছিল। রাজ সরকারের প্রতিষ্ঠাবান আমার কোনো বন্ধু সম্রাটের জয়গান রচনার জন্য আমাকে বিশেষ করে অনুরোধ জানিয়েছিলেন। কি বলছে? রাজ সরকারে প্রতিষ্ঠাবান মানে রাজ সরকারে প্রসিদ্ধিযুক্ত কোনো এক ব্যক্তি, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বন্ধু, আমার কোনো বন্ধু, মানে রাজ সরকারে প্রতিষ্ঠাবান মানে রাজ সরকারের সঙ্গে যুক্ত এক এখানে প্রতিষ্ঠিত ব্যক্তি, সেই ব্যক্তিটি হচ্ছে রবীন্দ্রনাথের বন্ধু। সে কি বলছে কোনো বন্ধু সম্রাটের জয়গান রচনার জন্য আমাকে বিশেষ করে অনুরোধ জানিয়েছিলেন, মানে সম্রাট যে আসছে পঞ্চম জর্জ তাকে
অনুগত্য জানার জন্য, তাকে স্বাগত জানার জন্য আমাকে একটি গান রচনা করার জন্য অনুরোধ জানিয়েছিলেন আমার এক বন্ধু। বুঝতে পারলে তো? বন্ধুটি কি? বন্ধুটির নাম উল্লেখ না এখানে, কিন্তু রাজ সরকারের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠাবান এক ব্যক্তি। শুনে আমি অবাক হয়েছিলুম, শুনে বিস্মিত হয়েছিল, মানে অবাক হয়েছিলাম আমি। মানে ইংল্যান্ড থেকে একজন লোক আসছে, তার জন্য আমাকে গান রচনা করার জন্য অনুরোধ করছে। সে বিস্ময়ের সঙ্গে মনে উত্তাপেরও সঞ্চার হয়েছিল। সে বিস্ময় পঞ্চম জর্জের আগমনকে কেন্দ্র করে আমাকে স্বাগত জানিয়ে গান লিখতে বলছে। শুনে অবাক হলাম, আমি একজন ভারতীয় বাঙালি, আর আমি ইংরেজকে স্বাগত জানানোর জন্য গান লিখব? এ শুনে আমি অবাক হয়েছিলাম, সেই সঙ্গে উত্তপ্ত হয়েছিলাম, প্রচণ্ড রাগ হয়েছিল আমার মনের মধ্যে। কে বলছে? রবীন্দ্রনাথ ঠাকুর। প্রচণ্ড রাগ হয়েছিল, ক্ষোভ হয়েছিল আমার মনের মধ্যে। সেই রাগ এবং ক্ষোভটাকে প্রকাশ করে তুলেছে কিসের মাধ্যমে? দেখো, উত্তাপের মাধ্যমে। বুঝে দেখো, সেই বিস্ময়ের সঙ্গে মনে উত্তাপেরও সঞ্চার হয়েছিল। তারই প্রবল প্রতিক্রিয়ার ধাক্কায় আমি জনগণ মন অধিনায়ক জয় হে গানে, দেখো, গানে সেই ভাগ্য বিধাতার জয় ঘোষণা করেছি, সেই ভাগ্য বিধাতার জয় ঘোষণা করেছি। বুঝলে তো? তাই প্রবল প্রতিক্রিয়ার ধাক্কায় আমি জনগণ মন অধিনায়ক গানে সেই ভাগ্য বিধাতার জয় ঘোষণা করেছি। পতন অভ্যুদয়, দেখো, বন্ধুর পন্থায় যুগ যুগ ধাবিত যাত্রীদের যিনি চিরসারথী, যিনি জনগণের অন্তর্যামী, দেখো পথ পরিচায়ক, সেই যুগ যুগান্তরের মানব ভাগ্য রথচালক, সেই পঞ্চম বা ষষ্ঠ বা কোনো জর্জি কোনো ক্রমে হতে পারে না, সে কথা দেখো ভক্ত বন্ধু অনুভব করেছিলেন। অর্থাৎ লোকেরা বুঝলো কি যে গানটি পঞ্চম জর্জকে অনুগত্য জানানোর জন্য বা তাকে স্বাগত জানানোর জন্য গাওয়া হলো, কিন্তু এখানে আমার সেই বন্ধু, রাজ সরকার নিযুক্ত সেই প্রসিদ্ধ বিজ্ঞ বন্ধু বুঝেছিলেন আমি যে ভাগ্যবিধাতার জয় ঘোষণা করেছি, সেই ভাগ্যবিধাতা কেউ নয়, সে হচ্ছে স্বয়ং ঈশ্বর। সেই ঈশ্বরের জয় ঘোষণা আমরা করেছি, আমি জয় ঘোষণা করেছি। কিন্তু যারা বুঝতে পারেনি সেই কবিতার মর্ম কথা, তারা ভেবেছে হয়তো পঞ্চম জর্জকে এখানে ভাগ্যবিধাতা হিসেবে চিহ্নিত করেছে, কিন্তু সেটা আমার ভাবনা ছিল না। যারা সমালোচনা করছে আমার, তারা ভুল ভাবনায় ভাবিত হয়ে এই প্রশ্নটি উপস্থাপন করেছে। এই কথাগুলো কি করলো? দেখো, পুলিন বিহারী সেনকে রবীন্দ্রনাথ ঠাকুর জানালো। কি বলল? এই যে দেখো, সভ্যতার উত্থান পতন এবং যুগ যুগ ধরে যাত্রীদের যে চিরসাথী, যুগ যুগ ধরে মানব সভ্যতার যে চিরসাথী কে? ঈশ্বর। তারই আমি জয় ঘোষণা করেছি, এবং আমার জন্ম যে ভারতবর্ষে, তাতে আমি গর্বিত হয়েছি। ভারতবর্ষের সুজলা সফলা দেশ এবং নদীমাতৃক দেশ, সেই দেশ যে আমার, এখানে আমি গর্বের সঙ্গে আমি সেই জন্মটাকে মেনে নিয়েছি। তাই আমি যেন এখানে বাংলাদেশের অপূর্ব সৌন্দর্যের কথা বলে আমি যেন সেটা ধন্য বলে মনে করেছি। কিন্তু এখানে যারা সমালোচক, তারা ভাবছে কি যে আমি পঞ্চম জর্জকে স্বাগত জানিয়ে কবিতাটা লিখেছি। এই কথাগুলো পুলিন বিহারী সেনকে জানালো কে? রবীন্দ্রনাথ ঠাকুর। গানটি নিয়ে নানারূপ সাময়িক তিক্ততা ও ভুল বোঝাবুঝির সৃষ্টি হলেও রবীন্দ্রনাথ গানটিকে পরেও নানা উপলক্ষে ব্যবহার করেছেন। গানটি যখন গাওয়া হয়েছিল তখন রবীন্দ্র সমালোচকরা অনেক তিক্ততা, অনেক সমালোচনা করলেও পরবর্তীতে গানটি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ছুঁড়ে ফেলে দেননি। কারণ রবীন্দ্রনাথ তো গানের মর্মকথা আলাদা দৃষ্টিকোণে লিখেছিল, কিন্তু সমালোচকরা ভেবেছিল আলাদা। তাই সমালোচকদের কোনো এখানে গুরুত্ব না দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন উপলক্ষে গানটি আবার ব্যবহার করেছিলেন। যেমন দেখো, কোথায় কোথায় ব্যবহার করেছিলেন দেখে নাও। দক্ষিণ ভারত পরিক্রমায় বেরিয়ে, রবীন্দ্রনাথ ঠাকুর যখন দক্ষিণ ভারত পরিক্রমায় বেরিয়েছিলেন, সালটা হচ্ছে কি যে 1919 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ গিয়েছিলেন। কোশ্চেন আসবে, দক্ষিণ ভারত পরিক্রমায় রবীন্দ্রনাথ ঠাকুর কখন গিয়েছিলেন? 1919 খ্রিস্টাব্দে দক্ষিণ ভারত পরিভ্রমণে গিয়েছিলেন, অর্থাৎ ঘুরতে গিয়েছিলেন। দেখো, গিয়েছিলেন মদনপল্লী, সেখানকার দেখো থিওসফিক্যাল কলেজের অধ্যক্ষ এবং রবীন্দ্রনাথের ঠাকুরের বন্ধু জেমস এইচ ক্যাজিনসন তার সম্মানে এক সভার আয়োজন করেন। তাহলে লাইনটা ভালো করে দেখো। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর গিয়েছিলেন কোথায়? মদনপল্লী। 1911 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর দক্ষিণ ভারতের একটি জায়গা, নাম হচ্ছে মদনপল্লী, সেখানে গিয়েছিলেন। সেখানকার থিওসফিক্যাল কলেজের অধ্যক্ষ
সেখানকার একটা কলেজের নাম হচ্ছে থিওসফিক্যাল কলেজ। কোথায় অবস্থিত? মদনপল্লীতে, দক্ষিণ ভারতের মদনপল্লীতে থিওসফিক্যাল এখানে কলেজ অবস্থিত। সেই থিওসফিক্যাল কলেজের একজন অধ্যক্ষ, শিক্ষক এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বন্ধু, সে অধ্যক্ষটার নাম কি? জেমস, দেখো জেমস এইচ কাজিনসন, বুঝতে পারলে তো? তার সম্মানে এক সভার আয়োজন করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের বন্ধু জেমস এইচ কাজিনসনের সম্মানে এক সভার আয়োজন করেন। তাহলে দেখো সেই থিওসফিক্যাল কলেজের এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের এক বন্ধু, বুঝতে পারলে তো? এই রবীন্দ্রনাথ ঠাকুরের বন্ধু কার দেখো সম্মানে? এখানে জেমস এইচ কাজিনসনের সম্মানে। এখানে একটু খেয়াল করো, তো এখানে থিওসফিক্যাল কলেজের অধ্যক্ষ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বন্ধু, বুঝতে পারলে? অধ্যক্ষ বন্ধু এবং রবীন্দ্রনাথ থিওসফিক্যাল কলেজের অধ্যক্ষ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বন্ধু দুইজন। একটা হচ্ছে থিওসফিক্যাল কলেজের অধ্যক্ষ, তার নাম নেই, আর রবীন্দ্রনাথ ঠাকুরের বন্ধু, তারও নাম নেই। আর যেই লোকটির সম্মানে, যে প্রসিদ্ধ লোকটির সম্মানে কি হবে এখানে সভার আয়োজন করা হচ্ছে, তার নাম হচ্ছে জেমস এইচ কাজিনসন। তার সম্মানে এক সভার আয়োজন করেন। সভার আয়োজন কারা করেছিল? রবীন্দ্রনাথ ঠাকুরের বন্ধু আর থিওসফিক্যাল কলেজের অধ্যক্ষ, এরা দুইজন মিলে জেমস এইচ কাজিনসনের সম্মানে তাকে স্বাগত জানানোর জন্য এক সভার আয়োজন করেছিলেন। সেই সভায় রবীন্দ্রনাথ গেয়েছিলেন জনগণ মন অধীন, দেখো নায়ক জয় হে গানটি। সেই সভায় জেমস এইচ কাজিনসনকে স্বাগত জানানো উপলক্ষে প্রথম গিয়েছিলেন জনগণ মন অধিনায়ক জয় হে। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের বন্ধু ছাড়েননি তাকে গান না গাইয়ে, তখন সে উপলক্ষটা ভাবতে জাননি, নিজে থেকে গান দিতে গিয়েছিলেন। কি গিয়েছিলেন? দেখো গিয়েছিলেন জনগণ মন অধিনায়ক জয় হে গানটি সে গিয়েছিলেন, এবং এর নাম করেন দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া। সেই সময় জনগণ মন অধিনায়ক জয় হে গানটির নামকরণ করা হয়েছিল দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া। জনগণ মন অধিনায়ক জয় হে গানটির ইংরেজি নামকরণ কি? হচ্ছে দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া। সেই গানের সুর এবং অর্থগৌরব কলেজ এবং কর্তৃপক্ষকে অভিভূত করেছিল। সেই গানের সুর এবং অর্থ মদনপল্লীর সেই থিওসফিক্যাল কলেজের প্রত্যেকটা ছাত্রছাত্রী, সেখানকার শ্রোতা সবাই সেই গানের মর্মকথা বুঝতে পেরেছিল। প্রথম উপলক্ষে মর্মকথা সবাই বুঝতে না পারলেও থিওসফিক্যাল কলেজের ছাত্রছাত্রী এবং শ্রোতারা সবাই তার মর্মকথা বুঝতে পেরেছিল, এখানে বুঝতে পেরেছিল। তাই এই গানটির দেখো এখানে কর্তৃপক্ষকে অভিভূত করেছিল। দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গানের সুর এবং অর্থ কলেজ কর্তৃপক্ষের প্রত্যেকটি সদস্যকে কী করেছিল? অভিভূত করেছিল, মুগ্ধ করেছিল। সেই গানটির দেখো গানটি প্রতিষ্ঠানে প্রতিদিনের অ্যাসেম্বলি সং ও বৈতানিক রূপে চলিত হয়ে যায়। আর তখন থেকে সেই মদনপল্লীর সেই থিওসফিক্যাল কলেজের অ্যাসেম্বলিতে জনগণ মন অধীন বা দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া গানটি এখানে চলিত হয়ে যায়। তখন থেকে অ্যাসেম্বলিতে গানটি গাওয়া হয় সেখানে। এর 11 বছর পর, এই ঘটনার 11 বছর পর এখানে কি বলছে দেখো, এই 11 বছর পর 1930 সেপ্টেম্বর মাসে রবীন্দ্রনাথ ঠাকুর জেনিভা থেকে গেলেন সোভিয়েত রাশিয়া। মানে মদনপল্লী, দক্ষিণ ভারতের যে মদনপল্লী গিয়েছিল, সেখান থেকে কত বছর পর দক্ষিণ ভারতের মদনপল্লী থিওসফিক্যাল কলেজে যে পরিভ্রমণে গিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর, এবং যে জনগণ মন অধিনায়ক গানটি যে গাইল, তার 11 বছর পর তারিখটা হচ্ছে দেখো কত, 1930 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে রবীন্দ্রনাথ ঠাকুর জেনিভা থেকে গেলেন সোভিয়েত রাশিয়া। জেনিভায় ঘুরতে গিয়েছিল। জেনিভা থেকে কোথায় গেল? রাশিয়া, সোভিয়েত রাশিয়া। দেখো রাশিয়ার রাজধানী মস্কো। দেখো মস্কোয় পার্সোনিয়ার্স কমিউনের অনাথ বালক বালিকারা তাকে অভ্যর্থনা জানালো। মস্কোয় পার্সোনিয়ার্স কমিউন একটা সংস্থা, দেখো পায়োনিয়ার্স পার্সোনিয়ার্স নয়, ওটা পায়োনিয়ার্স কমিউন একটি সংস্থা। সেই সংস্থাতে অনাথদের অনাথ আশ্রম, এখানে পায়োনিয়ার্স, এখানে কমিউন একটি অনাথ আশ্রম। সেই অনাথ আশ্রমের অনাথ বালক বালিকারা তাকে অভ্যর্থনা জানালো। কোথায়? মস্কোতে অনাথ আশ্রমটার নাম হচ্ছে পায়োনিয়ার্স কমিউন। সেই অনাথ আশ্রমের বালক বালিকারা রবীন্দ্রনাথ ঠাকুরকে অভ্যর্থনা জানালো, স্বাগত জানালো।
সেখানে দেখো প্রশ্নোত্তর পর্বের পর তারা কবিকে গান গাইতে অনুরোধ করতে তিনি তাদের গিয়ে শুনিয়েছিলেন জনগণ মন অধিনায়ক জয় হে। মানে সেই পায়োনিয়ার্স কমিয়নে যখন প্রশ্নোত্তর পর্ব শেষ হলো, একটা এখানে অনুষ্ঠান শেষ হলো, অনুষ্ঠানের শেষ পর্বে সেই অনাথ বালক বালিকারা রবীন্দ্রনাথ ঠাকুরকে একটি গান গাইতে বলেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর আবার সেই একই গান গাইলেন, জনগণ মন অধিনায়ক জয় হে, এই গানটি গিয়ে শুনিয়েছিলেন। এই ছিল আমাদের জনগণ মন অধি, এখানে জনগণ মন অধিনায়ক জয় হে এই গানটি তখন থেকে স্বাধীন ভারতের এখানে অ্যাসেম্বলিতে অর্থাৎ জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হচ্ছে, আজও গাওয়া হচ্ছে। আর রবীন্দ্রনাথ ঠাকুরের যে আর একটি গান রয়েছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত। এই গানটির পরের দিন নিয়ে আলোচনা করব। তো চলো একটু আমরা এই যে গানের একটু মর্মকথাটা জেনে নিই। 63 পাতাতে আবার চলো, এই যে লেখা গানটি দেখো, জনগণ মন অধিনায়ক জয় হে। দেখো প্রথম লাইনে আমরা কি পাচ্ছি, একটু দেখে নাও। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। মানে এখানে কবি বলতে চাইছে কি যে ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি আমি বিধাতার কাছে যেন আমি এখানে ধন্য। মানে বিধাতা আমাকে এই বঙ্গদেশে জন্মগ্রহণ করেছে, বিধাতার কাছে আমি ধন্য, এমন দেশে জন্মগ্রহণ করি। এমন দেশের গৌরব বলতে গিয়ে বলছে দেখো, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ। মানে বঙ্গদেশে পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা বহু ভাষাভাষী রয়েছে, বঙ্গদেশ দ্রাবিড় বঙ্গ, বুঝলে তো, বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন সম্প্রদায়ের দেশ হচ্ছে বঙ্গদেশ, স্থানীয় এক এবং অদ্বিতীয় হচ্ছে ভারত। দেখো বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা, এখানে দেখো উচ্ছল জলবিধি তরঙ্গ। বঙ্গদেশের এক অপূর্ব সৌন্দর্য রয়েছে। বঙ্গদেশে বিভিন্ন হিমালয় বিন্ধ্য পর্বত যমুনা নদী গঙ্গা নদীর যেন ছলৎ ছলৎ ঢেউ তুলে যেন এক অপূর্ব সৌন্দর্য সৃষ্টি করছে। এক কথায় সব কিছু মিলেমিশে বঙ্গদেশ যেন এক অপূর্ব। আর এই অপূর্ব দেশে জন্মগ্রহণ করে আমি যেন ধন্য। তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গাহে তব জয় গাথা। বলছে কি যে তব এখানে শুভ কামনা নিয়ে এখানে মায়ের জাগরণ, আর তব শুভ এখানে আশিস মানে চুম্বন, এখানে আশিস দেই মা যেন প্রতিনিয়ত তার কোলে বসবাসকারী তার সন্তানদের, বঙ্গদেশে বসবাসকারী প্রত্যেকটা সন্তানকে যেন আশিস দিয়ে যায়, চুম্বন দিয়ে যায় জেগে। আর মা যেন মায়ের গান এখানে জয় গান যেন বঙ্গদেশে বসবাসকারী প্রত্যেকটি সন্তান যেন গায়। তাই বঙ্গদেশ যেন এক ধন্যের দেশ, যেখানে জন্মগ্রহণ করে কবির পরশ যেন এখানে কবি যেন শীতলতায় বিরাজ করছে। জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। সে একই কথা, এখানে ঈশ্বর যেন এমন দেশে জন্মগ্রহণ করে ভারতবর্ষে জন্মগ্রহণ করিয়েছে, তার জন্য যেন আমি ধন্য। তাই বলছে কি জয় হে জয় হে জয় হে জয় 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 হে। অর্থাৎ শেষ বাক্যে কবি বঙ্গদেশে সব কিছু মিলেমিশে এক জয়ধ্বনি সূচিত করেছে, অর্থাৎ এই দেশ এক এবং অদ্বিতীয়। কবির দৃষ্টিতে এখানে বঙ্গদেশের মতো অন্য দেশ আর কোথাও নেই। তাই যেন সমগ্র গানটি জুড়ে রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের জয় ঘোষণা করেছেন এবং এমন দেশে জন্মগ্রহণ করেছে সুখ উপলব্ধি করেছে। এই ছিল আমাদের গানের মর্মকথা। তো আমরা আজকে এই গানটি নিয়ে আলোচনা করলাম। দুটি গানের জন্মকথার মধ্যে একটি গান নিয়ে আমরা আলোচনা করলাম। এখানে আমাদের জাতীয় সঙ্গীত, ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক জয় হে, এই গানটি নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। আর এর পরের দিন আমরা আলোচনা করব এতে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এর পরের দিন এটা নিয়ে আলোচনা করব। পরের দিন এটা নিয়ে আমরা আলোচনা করব, এই মর্মকথা নিয়ে আলোচনা করব। তারপরে আমরা অনুশীলনীতে চলে যাব, তারপরে যাব আমরা অনুশীলনীগুলো আমি তোমাদের করে দেবো। একটা বাংলা খাতা তোমরা কিনবে, যে এগুলো রয়েছে দেখো, এই যে তোমাদের এই প্রথম একের কোশ্চিনগুলো দেখো, এই যে 66 হোম টাস্কের জন্য দেখো, হোম টাস্কের জন্য আমি তোমাদের এই যে একের কোশ্চিনগুলো, যে প্রথমে 5টা রয়েছে একের কোশ্চিন, 66 পাতাতে 5টা একের কোশ্চিন, ওই 5টা কোশ্চিন করবে। আর এই যে তোমাদের 2-এ দেখো টিকা আছে, জাতীয় সঙ্গীত মাঘোৎসব বিশ্বভারতী
পুলিন বিহারী সেন, ডক্টর নীলরতন সরকার, এই 5টা টিকা লিখবে। একের কোশ্চেনগুলো একের মতো করে লিখবে। আর এই যে টিকাগুলো রয়েছে, টিকাগুলো এখানে 2টো প্যারা করে লিখবে, উৎস লিখবে আর বিশ্লেষণ লিখবে। উৎসর মধ্যে কোথা থেকে নেওয়া হলো সেটা লিখছো, আর বিশ্লেষণের মধ্যে বা ব্যাখ্যার মধ্যে জাতীয় সঙ্গীত সম্পর্কে কী জানো 2টো বা 3টা বাক্য লিখছো, খুব বড় করবে না। মাঘোৎসবে আবার উৎস লিখছো, কোথা থেকে লেখা হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 2টি গানের জন্মকথা রচনা থেকে মাঘোৎসব শব্দটি নেওয়া রয়েছে, আর ওটা বলে দিলে তারপরে সে মাঘোৎসব সম্পর্কে 2টো বা 3টা বাক্য লিখলে। এভাবে টিকাটি আর তোমাদের একের কোশ্চেনটি, এটি হোম ট্যাক্স, এগুলো করে আমাকে পাঠাবে, আমি চেক করে দেবো। আর এখানে যে খাতাটাতে লিখবে অ্যান্সারগুলো, সেগুলো ফ্রেশ করে লিখবে, ওগুলো নিজের কাছে রাখবে। পরবর্তীতে স্কুল খুলে গেলে আমি খাতাগুলো আবার চেক করব। আর এই যেগুলো আমি দিলাম তোমাকে ফোনেও চেক করে নিব, তবুও তোমরা নিজের কাছে রাখবে, আমাকে করে পাঠাবে। তাহলে আমি তোমাদের এরপরের দিন হোম ট্যাক্স কী দিলাম, এখানে হোম ট্যাক্স দিলাম 1-এর 5টা আর 2-এর এই যে 5টা। এই টেক্সটটা ভালো করে পড়ো, পড়ার পর এই কটা কোশ্চিন তোমরা খাতাতে করো। এটা হচ্ছে হোম ট্যাক্স, এখানে বাড়ির কাজ। এরপরের দিন আমরা আমার সোনার বাংলা গানটি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, বাই। ওকে, এখান থেকে আমার ক্লাস শেষ করলাম।